নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। আপনারা যে অনুষ্ঠান দেখছেন, পর্বের পর পর্ব দেখছেন, নীতি নির্ণয় না দুর্নীতি। ইতিমধ্যেই আপনারা জানেন, আপনারা দেখেছেন আমাদের আগের এপিসোডে আমরা কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই অনুষ্ঠানে নিয়ে আসছি এবং আর্যিকর কাণ্ডে তাদের ওপিনিয়ন, তাদের এক্সপার্টিস, তাদের এক্সপিরিয়েন্স আমরা আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। সত্যি চেষ্টা করছি জানবার, সিবিআই তো ইনভেস্টিগেট করছে, এই সংবাদ মাধ্যমে কাজ করে চেষ্টা করছে এই অনুষ্ঠানের মাধ্যমে নীতি নির্ণয় না দুর্নীতি, অর্থাৎ দুর্নীতির জন্যই কি তিলোত্তমার প্রাণ গেল, তাকে ধর্ষণ করে খুন করা হলো। আচ্ছা, একটা প্রশ্ন করছি আপনাদের প্রত্যেককে, আপনারা বলুন, নিয়ম থাকলে, আইন থাকলে তার ফাঁকও কিন্তু থাকে, মানে নিয়মের ফাঁক কিংবা আইনের ফাঁক। এবার এই নিয়মের ফাঁক আর আইনের ফাঁক থাকলে অপরাধ যে করছে, যে অপরাধী, তাকে কি আড়াল করা কিংবা তাকে কি বাঁচানো সম্ভব? ছোট এক্সাম্পল দিই আপনাদের। নিয়মে আছে সন্ধ্যের পর পোস্টমর্টম করা যায় না, সন্ধ্যের পর পোস্টমর্টম করা যায় না, একমাত্র যদি কোনো এক্সেপশনাল কেস থাকে, পুলিশের অনুমতি ছাড়া কিন্তু কোনোদিনও কখনো সন্ধ্যের পর পোস্টমর্টম করা যায় না। ইতিমধ্যেই এই পোস্টমর্টম করা নিয়ে তোলপাড়, গোটা রাজ্য, গোটা শহর, গোটা দেশ, দেশ বিদেশ। পোস্টমর্টম রিপোর্ট তিলোত্তমার ঠিক করা হয়েছিল, আরও একবার পোস্টমর্টম তার পরিবার কেন সুযোগ পেল না করবার কিংবা করাবা? কোথায় প্রবলেম? পোস্টমর্টম রিপোর্টকে যদি আমরা অ্যানালাইজ করি, যদি আমরা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করি, কি উঠে আসতে পারে? অপরাধীদের, যে বললাম প্রথমেই যে আইন থাকলে আইনের ফাঁকও থাকে, অপরাধীদের আড়াল করা এবং অপরাধীদের ঢেকে দেওয়া কিন্তু সম্ভব কি এই আইনের ফাঁক দিয়ে? এই নিয়েই তিলোত্তমার পোস্টমর্টমে কিন্তু একই ঘটনা ঘটেছিল। তড়িঘড়ি পোস্টমর্টম করার জন্য ডক্টর রীনা দাস, পোস্টমর্টম টিমের একজন মেম্বার, পুলিশ, লোকাল পুলিশ স্টেশনে কিন্তু, অর্থাৎ টালা থানায় নোট লিখে পাঠিয়েছিল, পোস্টমর্টমের নিচে নোট লিখে পাঠিয়েছিল এবং তড়িঘড়ি টালা থানা থেকে কিন্তু এই পোস্টমর্টমকে জরুরি ভিত্তিতে করবার জন্য চিঠি লেখা হয়। আমরা সবাই জানি, আপনারা জানেন প্রত্যেকে। আমাদের এখন প্রশ্ন, কেন এই তড়িঘড়ি, কেন এই তাড়াহুড়ো? কি তথ্য পোস্টমর্টম রিপোর্টে সেকেন্ড বার করলে উঠে আসতে পারত, গোটা শহর, রাজ্য, দেশ, দেশ বিদেশ মনে করছে? আমরা প্রবাবলি নীতি নির্ণয় না দুর্নীতি এই অনুষ্ঠানে সব থেকে ইম্পর্টেন্ট এপিসোড আজ আপনারা দেখতে যাচ্ছেন, কারণ এই পোস্টমর্টম নিয়েই কিন্তু আমরা আজকের এই পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। কি হয়েছিল, কি ছিল সেই রিপোর্টে, সেই রিপোর্ট কতটা অথেন্টিক এবং কতটা বিশ্বাসযোগ্য, কেন তিলোত্তমার পরিবার এবং প্রত্যেকে বডি প্রিজার্ভ করতে চেয়েছিল সেকেন্ড পোস্টমর্টমের জন্য? দিস ইজ আ $1 মিলিয়ন কোয়েশ্চেন আমাদের প্রত্যেকের মনে। এই নিয়েই আমাদের আজকের পর্বে উপস্থিত আছেন, আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাবো প্রখ্যাত ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট ডক্টর অজয় কুমার গুপ্তা আমার পাশে বসে আছেন। স্যার, আপনাকে ট্রাইব টিভি বাংলার নীতি নির্ণয় না দুর্নীতি অনুষ্ঠানে স্বাগত। এবং স্যারের হাতে, ডক্টর গুপ্তার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা পোস্টমর্টম রিপোর্ট। আমরা কৃতজ্ঞ প্রথমেই ডক্টর গুপ্তর কাছে, ৭৯ বছর বয়সে, 50 বছর অভিজ্ঞতা ফরেন্সিক সায়েন্সে, 50 ইয়ার্স, 50 বছর স্যার, ঠিক বললাম তো আমি? ফরেন্সিক মেডিসিনে 50 বছর অভিজ্ঞতা। এবং আমরা কৃতজ্ঞ, আমাদের স্টুডিওতে এসে তিনি আমাদের এই অনুষ্ঠান করছেন এবং ব্যক্তিগতভাবে আমাদের টিম যখন তার সঙ্গে যোগাযোগ করেন মানে এই অনুষ্ঠানে আসবার জন্য, তার বয়সের জন্য কিন্তু তিনি আসতে রাজি হয়েছেন। একজন ট্রাইব টিভি পরিবার এবং নীতি নির্ণয় না দুর্নীতি টিম কিন্তু আপনার কাছে কৃতজ্ঞ স্যার। পোস্টমর্টম রিপোর্ট আপনার হাতে, স্যার আপনি কি বলবেন? পোস্টমর্টেম করতে হয় তখনই যখন একজন মৃত ব্যক্তি কী জন্যে মারা গেছে এটা
একটা কখনো কখনো মনে হয় এইভাবে হয়তো মারা গেছেন, কখনো কখনো কিছু বোঝা যায় না। সেই ক্ষেত্রেও দুটো ক্ষেত্রেই দরকার বেশ। হচ্ছে কারণ জানবার জন্য, মৃত্যুর কারণ। এখন মৃত্যুর কারণ হচ্ছে শরীরে বিভিন্ন ধরনের হয়, যেমন কারুর হয়তো হার্ট ফেল করলো, কারুর কোনো ব্রেন ফেল করলো, সেরকমভাবেও হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে তার শরীরে আঘাতের জন্য হয়, কোনো কোনো ক্ষেত্রে শরীরে কোনো বিষাক্ত পদার্থ প্রবেশের জন্যে, তাকে কোনো জিনিস খাইয়ে দেওয়া হলো, তার অ্যাকশানের জন্য সে মারা গেল। বেশ। অনেক সময় এই ধরনের মৃত্যুকে দেখতে অনেক সময় সাধারণ অসুখে মৃত্যু, অর্থাৎ যেমন এই যে আমাদের অনেক সময় হয় একজন লোক সে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে ঘুমোলো, কিন্তু সে তো আর জানে না যে তার খাবারের মধ্যে বিষ মেশানো আছে, সে খেয়ে নিল, শুয়ে পড়ল। এইবার মৃত্যুর আগে তার হয়তো প্রবল পরিমাণে শ্বাসকষ্ট হলো, ডাক্তারবাবুকে ডাকা হলো, কিন্তু ডাক্তারবাবু কিছু করতে পারলেন না, এবং তিনি সন্দেহ করেননি। অর্থাৎ আমাদের উচিত ছিল যে কেন মারা গেলেন এর জন্যে, এর পেছনে কোনো বিষক্রিয়ার ব্যাপার নেই তো, সেইটাকে ভাবতে হবে। ভেবে সেই অনুযায়ী তাহলে পোস্টমর্টমের জন্য বডিটাকে পাঠাতে হবে। শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের ভেতরে যে ইন্টারনাল অর্গানগুলো আছে, হার্ট, লাংস শুরু করে ভেতরে স্টমাক, ইন্টেস্টিন, লিভার, কিডনি, সমস্ত অর্গানগুলোকে ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে তার একটা হয়তো অর্গানে অসুখ আছে, হয়তো হার্টের সঞ্চালনটা হয়তো সঠিকভাবে হচ্ছিল না, সেই জন্য তিনি ওষুধপত্রও খাচ্ছিলেন। এখন সেই অনেক সময় একটা ওষুধ দিয়ে যেমন হার্টের আমরা গতি কমাতে পারি, আবার একটা যেখানে হার্টের গতি কমে গেছে একটা ওষুধ দিয়ে হার্টের গতি বাড়াতে পারি। আচ্ছা, এইবার যদি কেউ কাউকে মারতে চায়, তাহলে একজনের হার্টের গতি কমে গেছে, তাকে যদি হার্টের গতি কমাবার জন্য আমি আরও ওষুধ দিই, একই ওষুধ দিই, তাহলে ক্রমশ ক্রমশ হার্টের গতি যেমন হচ্ছে 72 পার মিনিট 72 বার সে কন্ট্রাকশন করে, তাহলে এইবার সেটা এমনিতেই কমে গিয়েছিল, 60-62 হয়ে যাচ্ছিলো, কখনো 50 হয়ে যাচ্ছে, আমরা সেটাকে বাড়াবার জন্য চেষ্টা করছি। কিন্তু উল্টো জিনিসটা, একটা কারুর হার্টের গতি বেড়ে যায়, যেমন 70-72 থেকে হঠাৎ বাড়তে বাড়তে 90, 100, 110, 20 হয়ে যেতে পারে। তা সেই ক্ষেত্রে আমাকে হার্টের গতি কমাতে হবে। তা যেখানে গতি কমানোর দরকার সেই ওষুধটা আমি যদি অলরেডি গতি কমে গেছে সেখানে দিই, তাহলে সে মারা যাবে, কারণ তার গতি কমতে কমতে। আবার বাংলার মানুষ জানতে চাইছেন আপনার হাতে যে কাগজ আছে তিলোত্তমার পোস্টমর্টম রিপোর্ট, এই রিপোর্টকে আপনি কি বলবেন এই রিপোর্টের ভিত্তিতে? না, এই রিপোর্টটা তো যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পোস্টমর্টেমেতে আমরা সাধারণভাবে তার প্রাথমিক অবস্থাটা, অর্থাৎ জাস্ট চোখে দেখে কিছু দেখা যাচ্ছে, বেশ। আর বাইরে থেকে যেগুলোকে বলি আমরা সেগুলোকে বলি এক্সটার্নাল ইনজুরি, আর ভেতরে যেগুলো পাওয়া যায় ডিসেকশন করে সেগুলোকে আমরা বলি ইন্টারনাল ইনজুরি বা অন ডিসেকশন ইনজুরি। তবে সেই বাইরে যেগুলো দেখা যায় সেইটা থেকে আমরা প্রথম একটা মৃত্যুর কারণ সম্বন্ধে আপাত দৃষ্টিতে কি হতে পারে সেটা সম্বন্ধে ভালোই ধারণা করতে পারি। এরপরে তার ভিত্তিতে ভেতরে কি হয়েছে দেখার জন্যে আমরা বডিকে ডিসেকশন করি, করে ভেতরে আর কি ফাইন্ডিংস আছে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম বাইরে থেকে, সেই বাইরে থেকে মনে করুন একটা লোককে জোরে কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, সেটা এসে শরীরে জোরে লাগার ফলে একটা দাগ হলো, এটাকে আমরা বলি অ্যাব্রেশন, হিন্দিতে যাকে খরচ বলা হয়, অর্থাৎ যদি মানে ছড়ে যাওয়া, যাতে কমন বাংলায় বলি সেরকম। কিন্তু যখন আমরা ডিসেকশন করছি তার উপরে সেই চামড়াটাকে পাশ থেকে কেটে ওটাকে উল্টে দেখছি, দেখা যাচ্ছে তার নিচে একটা কালশিটা, অর্থাৎ রক্ত জমার ভাব। তার মানে এমনি যেমন কোথাও ঘষে গেল, যেতে যেতে কোথাও সে লেগে ঘষে গেলে শুধু অ্যাব্রেশন হবে, কিন্তু তার উপরে যদি কোনো এই যে বেত বা চাবুক এই ধরনের জিনিস দিয়ে যদি মারা হয়, তখন দেখা যাবে তার তলাটা ভালো করে ডিসেকশন করলে সেখানে রক্ত জমেছে, অর্থাৎ একটা ফোর্সফুল স্ট্রাইক যাকে বলে, অর্থাৎ সজোরে আমরা মারছি একটা জিনিসকে, তখন শুধু বাইরে দাগ হচ্ছে না, ভেতরে অ্যাব্রেশন হচ্ছে। স্যার এই ক্ষেত্রে মাল্টিপল ইন্টারনাল ইনজুরিজ কিন্তু পাওয়া গেছে, মাল্টিপল প্রথম এক্সটার্নাল ইনজুরি, 16টা এক্সটার্নাল ইনজুরি আর 9টা ইন্টারনাল ইনজুরি। রাইট, 16টা এক্সটার্নাল ইনজুরি, 9টা ইন্টারনাল ইনজুরি, মানে টোটাল 25 খানা। হ্যাঁ, টোটাল 25। এই জন্যে এটা আমাদের মনে রাখতে হয় ডাক্তার হিসেবে পোস্টমর্টম করার সময়, যে
প্রত্যেকটা ইনজুরি যেগুলো এক্সটার্নাল ইনজুরি তার কি কি শরীরে ইম্প্যাক্ট হয়েছে এবং সেই ইম্প্যাক্ট থেকে আবার ইন্টারনাল ইনজুরিগুলো হয়েছে কিনা, অর্থাৎ একটা এক্সটার্নাল ইনজুরির সঙ্গে হয়তো ভেতরে একটা বা দুটো বা তিনটে ইন্টারনাল ইনজুরিকে দেখা যাচ্ছে। সেই রকম তা সেই জন্যে আমাদের প্রথমেতে ওই জন্যে দেখতে হয় যে বাইরে এক্সটার্নাল ইনজুরি কী আছে এবং সেই এক্সটার্নাল ইনজুরির রেফারেন্সে তার নিচে আর কি কি ইনজুরি আছে। স্যার একদম সোজা কোয়েশ্চেন আমি করব প্রথমেই, যেটা নিয়ে এত তোলপাড় এত আন্দোলন, আমাদের প্রত্যেকের মনে যে প্রশ্ন, একজনের পক্ষে যে রিপোর্ট আপনার হাতে আছে, এই ক্রাইম করা সম্ভব কি সম্ভব না? একটা জেনারেল বলতে পারেন এভিডেন্স যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, সেখান থেকে এটা আমরা এই সিদ্ধান্তে উপনীত হয় বেশিরভাগ সময়, যদি একের বেশি শরীরে ইনজুরি থাকে তাহলে একজন আর বেশি আসামিও থাকতে পারে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রথম পয়েন্ট যেটা ডক্টর গুপ্ত বললেন, মোর দ্যান ওয়ান ইনজুরি যদি থাকে, মোর দ্যান ওয়ান ইনজুরি অর্থাৎ একের বেশি যদি আঘাত থাকে তাহলে সেটা ধরা যেতে পারে একাধিক ব্যক্তি তাতে ইনভলভ। রাইট স্যার, বলুন। এবার যেমন দুটো ইনজুরি পাওয়া যাচ্ছে, তাহলে হয়তো একটা ইনজুরি একজনে করেছে আর একটা ইনজুরি আরেকজনে করেছে, বেশ সেটা বলতে পারে। শরীরে যদি 16টা ইনজুরি থাকে তার মানে নিশ্চয়ই শুধু এক নয়, একাধিক, অর্থাৎ হয়তো দুজন তো বটেই, 3 জন 4 জনও মিলে থাকে, মানে একের বেশি আপনি বলছেন। হ্যাঁ, একের বেশি, কিন্তু 16টা ইনজুরি এক্সটার্নাল ইনজুরি দেখা যাচ্ছে। বেশ, 16টা ইনজুরি তো 16 জনা মিলে করবে না, কিন্তু হয়তো ভাগযোগ করে, মানে আমরা এইটা করতে পারি যে 3 জন যদি থাকে 3 5 15, 5টা ইনজুরি তো এক একজনা করতেই পারে। বেশ বেশ, পরের প্রশ্ন যেটা করব স্যার সেটা হচ্ছে যে এই প্রথম পোস্টমর্টম, যদি প্রথম পোস্টমর্টমের পর কেউ যদি আবার বডি পোস্টমর্টম করতে চায়, প্রসেস কি? শুনুন, মৃত্যুর কারণ জানার জন্যে প্রতিটি আত্মীয়র একটা জন্মগত অধিকার বা যাই বলুন না কেন, একটা অধিকার আছে যে আমার পুত্র কন্যা বা আমার মা, আমার বাবা, আমার ভাই বোন কিসের জন্য মারা গেল এটা আমার জানবার, মানে একটা হচ্ছে অনেক সময় যদি বলা হয় আমাদের একটা জন্মগত অধিকারের মতো, এটা আমরা জানবার, আমাদের জানবার ইচ্ছেটা থাকতে হবে এবং এই কাজেতে আইনের শরণাপন্ন হলে আইন পারমিশন দেবে যে এটা নিশ্চয়ই করে দেখা যাক। পৃথিবীতে এমনও ইনসিডেন্টস আছে, একটা কাউকে মেরে তারপর তাকে কবরে পুঁতে দেওয়া হয়েছিল, সেই বডি হয়তো দিন 10-15 বাদে হয় এই কুকুর শিয়াল টিয়াল বনে জঙ্গলের কাছে যদি হয় তাহলে সেখান থেকে তুলে যখন বডিটা বের করলো তখন সে কিন্তু তাতে পছন্দ ধরে গেছে, কিন্তু সেই বডিও কিন্তু যদি ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে দেখা যায় তাতে দেখা যাবে যে কী কারণের জন্যে মৃত্যুটা হয়েছে। সেকেন্ড পোস্টমর্টম এই ক্ষেত্রে, সেই জন্যে প্রথম পোস্টমর্টম হয়তো এমনও হতে পারে অনেক সময় ফার্স্ট পোস্টমর্টমটা হয়ে গেল, এইবার কোনো কারণে, কেননা একটা মানুষের মৃত্যু আর একজন আত্মীয়র কাছে সেটা দুঃখের, একদম। ছেলের মৃত্যু বাবার কাছে দুঃখের, মার কাছে দুঃখের, আবার তেমনি বাপ মার যদি মনে হয় মৃত্যুটা কাম্য ছিল না, মৃত্যুটা হতো না, কিন্তু হয়তো একজনা এইটাকে একটা খুন অথবা মার্ডার করেছেন এই বলে মনে হচ্ছে দেখে, তাহলে সেক্ষেত্রেও সেটা একটা তার জানবার ইচ্ছে জাগে যে কী জন্যে মারা গেলেন উনি। স্যার এই ক্ষেত্রে সেকেন্ড পোস্টমর্টম কেন হলো না আপনার কি অ্যানালিসিস? সেই জন্যে সেকেন্ড পোস্টমর্টমের ক্ষেত্রে যেটা আমাদের দেশে এখনও আমরা আমাদের সমস্ত সাধারণ জনগণকে অবহিত করতে পারিনি এত বছর স্বাধীনতার পরেও, যে আপনি ইচ্ছে করলে চাইলে আইনেতে এই ব্যবস্থা আছে যে যতক্ষণ না আমি নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে আমার আত্মীয় এইভাবে মারা গেছে, আমি একবার কেন দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পোস্টমর্টম হয়েছে, সেরকম ইনসিডেন্সও আছে। কেননা অনেক সময় এমন হয় যে কেউ হয়তো চাইছে যে না মৃত্যুর কারণটা পরিষ্কার করে জানানো হবে না, মোটামুটি একটা কারণ পেয়ে গেছি, অতএব এ বডি এবার কবরে দিয়ে দাও অথবা পুড়িয়ে দাও, যাই করো সে করে হয়ে গেল, কিন্তু তা নয়। একটা বডি, আমি একজন অ্যাডভোকেটকে জানি যিনি
তার শ্বশুরমশাইয়ের দেহ মারা যাওয়ার পরে, হাসপাতালে মারা যাওয়ার পরে নিজে গিয়ে তার কী জন্যে মৃত্যুটা জানতে চাইছিলেন। তার তো একটা হার্টের অসুখ ছিল, কিন্তু সেটা থেকে মৃত্যুটা কেন হলো, সেখান থেকে বেরোলো যে আসলে ওনার কিন্তু যে ব্লাড সুগার ছিল সেইটার লেভেলটা কন্ট্রোল না করে অপারেশনটা করা হয়েছিল। আচ্ছা, এই জন্যেই তিনি মারা গেছেন। সেইটা মেডিকেল রেকর্ড এবং ফাইন্ডিংস যা নোট করা হয়েছে ডাক্তাররা করেছেন। যেমন অনেক সময় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়ে লোকের মৃত্যু হতে পারে, বেশ, সেখান থেকে তার জন্য মৃত্যু হয়েছে। এবার শরীরে কত রক্ত দেওয়া হয়েছে একটা, সেটা কি করে বোঝা যায়? যে একটা লোকের রক্তক্ষরণ হতে থাকলে আমরা ব্লাড রিকুইজিশন করি, ব্লাড রিকুইজিশন করে ট্রান্সফিউশন দিই, তাহলে একটা লোকের 5 থেকে 6 লিটার, মানে পুরুষ মানুষের 6 লিটার, মেয়েদের 5 লিটার রক্ত থাকে। তাহলে যদি পুরো টোটালটা কাউন্ট করা হয় যে এই রুগীটিকে প্রত্যেকে এবেলা ওবেলা বা 3 বেলা মিলে রক্ত দেওয়া হয়েছে, তাহলে তাই রক্তটা তার শরীরে গেছে। কেন দেওয়া হয়েছে? রক্তটা বেরিয়ে গেছে, সেইটাকে আবার পূর্ণ করে দেওয়ার জন্যে, সেই জন্য করা হয়। ডক্টর গুপ্তা, যেটা আমি জানতে চাইবো, এই ক্ষেত্রে কিন্তু প্রথমবার পোস্টমর্টমের পর যে রিপোর্ট আপনার হাতে, দ্বিতীয়বারের তো প্রশ্ন নেই, তড়িঘড়ি করে খুব তাড়াতাড়ি যাতে দেহ পুড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থায় কিন্তু করা হলো। এইখানে প্রাথমিকভাবে একটা কথা আছে, পোস্টমর্টেম করার পরে, পোস্টমর্টেমটা হচ্ছে কিন্তু একটা সরকারি ব্যবস্থাপনার মাধ্যম হয়। এখনও অবধি আমাদের দেশে বেসরকারি পোস্টমর্টেম বলে কিছু নেই, সব কিছুই হচ্ছে সরকারি পোস্টমর্টেম। এই সরকারি পোস্টমর্টেমেতে এই জন্যই প্রভিশনটা করা আছে যে আপনি ইচ্ছে করলে আইনের দরবারে, অর্থাৎ কোনো ম্যাজিস্ট্রেট কোর্টেতে অথবা সেশনস কোর্টে, ইভেন হাইকোর্টেতে সেখানে পিটিশন করতে পারেন। হাইকোর্ট অবশ্য সরাসরি নেয় না, সাধারণত নিচের কোর্ট থেকে আসে। এরকম পিটিশন যদি হাইকোর্টে হয়, হাইকোর্ট কিন্তু এটা লোয়ার কোর্টের কাছে পাঠিয়ে দেয় জিনিসটা, আইদার সেশনস কোর্ট, সেশনস কোর্টে যদি অ্যাপ্লাই করা হয়, অনেক সময় ম্যাজিস্ট্রেট কোর্টে একটা এনকোয়ারি হয়ে তারপর আসবে। তারপরে তা এইখান থেকে আমরা ইচ্ছে করলে করতে পারি। এইবার যখন দেখা গেল এটা করা হয়েছে, কিন্তু অনেক সময় যেটা হয়, যেটা হচ্ছে অনেকে এত দূর অবধি মনের জোর নিয়ে এগুতে পারে না, কিন্তু সেখানেতে আইনের সাপোর্ট দরকার। যে কিন্তু যা দেখা যাচ্ছে পোস্টমর্টম রিপোর্ট, এতে এখনও অবধি কিন্তু পুরো ঘটনা খুলে বেরিয়ে আসেনি, এখনও ওপেন হয়নি। কী কারণে, কী কারণ বা কী কারণগুলোর জন্য তার মৃত্যু হয়েছে সেটা পুরোপুরি কিন্তু পোস্টমর্টম রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে না। সেই জন্য আমরা আবার তৃতীয়বার ইচ্ছে করলে পোস্টমর্টম। অনেক সময় দেখা গেছে শরীরে এমনি সামনের দিক থেকে চেরাই হয়েছে বডিটা, পেছন দিকে হয়তো পিঠেতে 2-4টে স্ট্যাব ইঞ্জুরি বা 2-4টে গুলি করার চিহ্ন আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, কেন ওখানে মাসলের মধ্যে সেই গুলির চিহ্নটা রয়েছে যে ভেতরে ঢুকেছিল। আবার সেই গুলিটা ঢুকেছে, আবার কেউ একজন হয়তো বদমাইশি, যার বুদ্ধিটা কোনো বদবুদ্ধি আছে, সে ওখান থেকে গুলিটা ঢুকেছে, কিন্তু ওখান থেকে গুলিটা বের করে নিয়ে চলে গেছে। এইবার এখানে কিন্তু সে তো শুয়ে রয়েছে চিত হয়ে, তার পিঠের মধ্যে যেরকম একটা গুলি পেছন থেকে গুলি করেছিল, সেই চিহ্নটা আছে, সে বুঝতে পারা যাচ্ছে না। এই ক্ষেত্রে সেকেন্ড পোস্টমর্টম করার যে চান্স ছিল, প্রভিশন ছিল, সেটা কি তারা পরিবার তো অবশ্যই তাদের মেয়ে হারানোর শোকে তারা তো আর প্রসেস জানবে না, তাদের দায়িত্ব ছিল। সেকেন্ড পোস্টমর্টম করাটা একটা অনেকের কাছে মনে হতে পারে অহেতুক সন্দেহ, ওকে, আবার কিন্তু অনেকের কাছে মনে হতে পারে এটা সত্যিকারের বৈজ্ঞানিক পদ্ধতি, ওকে। তো সেই জন্যে দ্বিতীয়বার পোস্টমর্টম করার জন্যে প্রতিটা মৃত ব্যক্তির আত্মীয়র তার পোস্টমর্টম চাইবার জন্যে লিখিত দরখাস্ত করার একটা অধিকার আছে, ওকে। এবং এটা পুলিশ থেকে অনেক সময় অনেক যারা হন, এবং অনেক সময় আত্মীয়দেরও কিছু, হয়তো বাড়িতে 10 জন আত্মীয় আছে, তারা ভাগ হয়ে গেল, 2 জন হয়তো স্বামী স্ত্রী, তার ছেলেটা মারা গেছে কী জন্যে বলছে, কিন্তু তাদের কাকা মামা এরা সব বলছে ও তো ওরম ভুগতোই এতদিন ধরে, তোমরা কেন এই জন্য এত চিন্তা করছো, মারা গেছে, তোমরা ওর সৎকার করে ওকে শান্তিতে থাকতে দাও। বেশ, কিন্তু সেখানেতে তাও চাইতে পারে ইচ্ছে। স্যার, আপনি এটা বলছেন, এত বছর, 50 বছরের উপর আপনার অভিজ্ঞতা, এত কেস স্টাডি আপনি করেছেন, এই রিপোর্টে আপনি সন্তুষ্ট নন? সন্তুষ্ট না, এই রিপোর্টে সন্তুষ্ট হতে গেলে যেটা দরকার ছিল, যে আরও বডিটা ছেড়ে দেওয়ার আগে আরও সিনিয়র কোনো ফরেন্সিক মেডিসিন এক্সপার্টকে দিয়ে
বা তাদের দিয়ে একটা কমিটি করে একবার বডিটা দেখিয়ে নেওয়া যেতে পারতো, এবং পোস্টমর্টম রিপোর্টে যা নোট হয়েছে সেই নোটিংটা কি হয়েছে আর বডিতে কি আছে দেখানো। তাহলে গাফিলতি কার এই ক্ষেত্রে স্যার আপনার বলে মনে হচ্ছে? না, তার ক্ষেত্রে যেমন তাকে এইটা বলে দেওয়ার কথা, আপনি কিন্তু ইচ্ছে করলে দ্বিতীয়বার পোস্টমর্টম করতে পারেন, এই আইনে এই ব্যবস্থা আছে, আপনি কিন্তু এটার জন্য দরখাস্ত আপনাকে করতে হবে। এটা পুলিশের বলা উচিত ছিল, পুলিশের বলে দেওয়া উচিত ছিল যে আপনি যদি মনে করেন যে আমরা এই পোস্টমর্টম আপনার যে আপনার আত্মীয়, সে ছেলে হোক, মেয়ে হোক, বাবা হোক, মা হোক, যাই হোক না কেন, যে ব্যাপারটা হচ্ছে সেই আত্মীয়র মৃত্যুটা কী জন্যে হয়েছে আপনার মনে হচ্ছে এই পোস্টমর্টমেতে হয়নি, আপনি ইচ্ছে করলে আবেদন করলে পরে আইন মেনে নিতে বাধ্য। যে কোনো একটা ম্যাজিস্ট্রেট কোর্টেতে বা কোনো রকম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এমনি ম্যাজিস্ট্রেট নয়, মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা অন্য কিছু নয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টেতে, যেমন শহরেতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, গ্রামে মানে মফস্বলে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তা সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যদি আপনি অ্যাপ্লাই করেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু আইনের যে ধারা আছে সেই ধারা প্রয়োগ করে উনি বলতে পারেন এই ধারায় আমি একে দ্বিতীয়বার পোস্টমর্টম করার জন্য দিলাম। তাহলে আমরা দুটো জিনিস স্যার কনক্লুড করতে পারি আপনি এখনো পর্যন্ত যা বললেন। এক, সেকেন্ড পোস্টমর্টম করার একটা চান্স, কিংবা চান্স বলবো না, সেকেন্ড পোস্টমর্টম করার একটা প্রভিশন পুলিশের বলা উচিত ছিল পরিবারকে। দ্বিতীয়, যে রিপোর্টটা আপনি হাতে নিয়ে বসে আছেন, আপনি বলছেন যে ইউ আর নট হ্যাপি, অর্থাৎ সন্তুষ্ট হওয়ার জায়গায় আপনি নেই। না মানে এত ইনজুরি আছে তো দরকার হলে, এবং কার মৃত্যু হয়েছে, কিভাবে মৃত্যু হয়েছে সেই ব্যাপারটা আমরা জানতে চাইছি। এখানে ঘটনা যা হয়েছে সেটাকেও বিচার করতে হবে। একজন মহিলা চিকিৎসক, তিনি MBBS পাস করার পরে আবার পোস্ট গ্র্যাজুয়েট পড়াশুনো করছেন, তিনি আসলে ট্রেনি, তিনি দ্বিতীয়বার পড়াশোনা শুরু করেছেন যে আরও বিশদভাবে জ্ঞান লাভ করার জন্য পোস্ট গ্র্যাজুয়েট স্টাডি করছেন, এবং সেই সময়তে থেকে সেখানে তিনি ডাক্তারি করছেন। তাহলে তিনি MBBS ডাক্তার হয়ে আবার পড়াশুনো করছেন, তার মানে আরও বেশি জ্ঞান লাভ করছেন, করে সেইভাবে করে এইরকম একজন মানে ডাক্তার দিদিমণি তিনি মারা গেলেন। কেন মারা গেলেন? ঠিক, তার কি শরীরে কোনো অসুখ ছিল? তার কি শরীরে এমন কোনো আঘাত করা হয়েছে যেটা বাইরে থেকে হয়তো অতটা গুরুত্ব দিতে পারা যাচ্ছে না? তার পোস্টমর্টম করলে হয়তো ভেতর থেকে আরও কিছু যদি পাওয়া যায় ইনজুরি, তার থেকে বুঝতে পারা যাবে। যেমন মাথায় একটা দেখা যাচ্ছে কালশিটের মতো দাগ, এবার মাথাটা যখন খোলা হলো দেখা গেল সেই কালশিটের দাগের নিচে প্রচুর পরিমাণে রক্ত, যেটাকে হিমাটোমা অফ দি স্ক্যাল্প বলা হয়, সেটা দেখা যাচ্ছে। তারপরে খুলিটা ওপর থেকে কেটে দেখা গেল তার নিচেই আবার রক্তটা জমা হয়েছে। তার মানে কোনো একটা ভারী বস্তু দিয়ে তাকে এমনভাবে মারা হয়েছে হঠাৎ করে, ঠাঁই করে। আর বিশেষত মেয়েদের ক্ষেত্রে আরও অসুবিধা হয় জন্যে তাদের মাথায় প্রচুর চুল থাকে, তা সেই চুলের জন্য হয়তো অনেকটা শকটা অ্যাবজর্ব হয়ে যায়, সেটা বাইরে থেকে অতটা ইনজুরি হয় না, কিন্তু ভেতরটা খুললে পরে তার নিচেই ঠিক ইনজুরি রয়েছে। তার মানে এই দুটো ইনজুরি একসঙ্গে হয়েছে, অর্থাৎ বাইরের এক্সটার্নাল ইনজুরি এবং ভেতরের ইন্টারনাল ইনজুরি দুটো একটার ওপরে তার নিচেই রয়েছে, তাহলে সেটা দিয়ে বুঝতে পারা যায়। কিন্তু যেটা যদি আমি পোস্টমর্টম সঠিকভাবে না করি, তাহলে ভেতরটা যদি আমি ঠিকভাবে পরীক্ষা করে না দেখি, প্রতিটা শরীরে যখনই কোনো ইনজুরি পাওয়া যাবে, আমরা যারা ডাক্তারবাবু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে মৃত্যুর কারণ বার করার জন্যে। আমাদের দেশে যেমন এখনও অনেকগুলো জেলা সদর দপ্তরে বা মফস্বল শহরেতে এখনও অনেক জায়গায় বাকি আছে যেখানে হয়তো ফরেন্সিক মেডিসিনের শিক্ষক নেই, মেডিকেল কলেজ নেই, সেখানে কিন্তু সাধারণ ডাক্তাররা পোস্টমর্টম করেছে। এতে সুপ্রিম কোর্টের রুলিং আছে যে এক অদ্ভুত বিচিত্র অবস্থা আমাদের দেশে। সার্জেন অপারেশন করছে, চোখের ডাক্তার চোখের অপারেশন করছেন, নাক কান গলার তারা অপারেশন করছেন, পেটের ভেতরের অপারেশন সার্জেন করছেন, সব কিছু করছেন, কিন্তু পোস্টমর্টম করার বেলায় হলো ওই MBBS পড়ার সময় ফরেন্সিক মেডিসিন পড়ানো হয়েছে, ওটা দিয়ে অল্প স্বল্প করে দেওয়া যেতে পারে। যদি একান্ত মনে হয় সন্দেহ জাগে, তাহলে হয়তো যেখানে মেডিকেল কলেজ আছে বা যেখানে সিনিয়র ফরেন্সিক মেডিসিনের ড্রোগ আছে সেখানে করা হবে। স্যার, একদম শেষ প্রান্তে এসেছি অনুষ্ঠানের, একদম শেষ একটি প্রশ্ন করব। আমাদের অনুষ্ঠান নীতি নির্ণয় না দুর্নীতি?
নীতি নির্ণয় না দুর্নীতি। আমরা পুরো সময়টা এই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে বেশ 3টে ইনফরমেশন, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যা ডক্টর গুপ্তা আমাদের সঙ্গে শেয়ার করলেন। শেষ প্রশ্ন করব স্যার, দুর্নীতি, নীতি নির্ণয়, দুর্নীতি কোনটা কার জন্য স্যার? নীতি নির্ণয় কি দুর্নীতি করার জন্যই হয়, নাকি দুর্নীতি নীতি নির্ণয় করতেই তৈরি হয়েছে? কোনটা বলবেন? এইটা যদি বলেন, প্রথম একটা খারাপ কথা বলতে হবে। বাংলা ভাষায় একটা কথা আছে, দুরাত্মার ছলের অভাব হয় না। আমাদের যেমন বিদ্যাসাগর বলেছেন, সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলা মহাপাপ, এরকম ধরনের কথা নাকি বলা আছে প্রথম ভাগেতে বর্ণনা করেছে। তা সেই জন্যে আমাকে বলা হচ্ছে যে সদা সত্য কথা বলিবে, অর্থাৎ যখন পোস্টমর্টম করিবে এমনভাবে করিবে যেন সব কিছু লেখা থাকে। তার জন্যেই অনেকে যেমন করেন, যেমন আমাকে অনেকেই প্রশ্ন করে, আমার দাদারা বা ছোট ভাইরাও আমাকে প্রশ্ন করেছে, মানে অ্যাজ একজন শিক্ষক এবং তার ছাত্র হিসেবে করেছে, যে স্যার আপনি সব এরকম যে এক একটা বেছে বেছে এক একটা কেসে ফটো না তুলে পোস্টমর্টম করবো না বলে একদম গোঁ ধরে বসে থাকে। সে পুলিশ যতক্ষণ না ফটো তোলার ব্যবস্থা করবে আমি পোস্টমর্টম করতে দিই। যেমন ডাক্তার চন্দন সেন, ডাক্তার সুশীল পাল, এদের পোস্টমর্টম আমি করেছি, যাদেরকে প্রায় পোস্টমর্টম করতে আমার মোটামুটি 3 ঘন্টার বেশি সময় লেগেছে। কিন্তু আমি ছবি তুলেছি, ছবি তুলে সেইগুলো আবার প্রিন্ট করিয়ে তার পেছনে, ছবির পেছনেতে আমি ক্যাপশন লিখে দিয়েছি, দিয়ে পাঠিয়ে দিয়েছি পোস্টমর্টম রিপোর্টের একসঙ্গে যেতে। তাহলে এখানেতে নীতি তো একটা বলা আছে, পুলিশ যেমন পুলিশ রেগুলেশন বেঙ্গলে আছে লেখা, যে ডাক্তারবাবু যাকে পোস্টমর্টম করতে বলা হয়েছে বা ডাক্তারবাবুরা যারা পোস্টমর্টম করছেন, তারা সব কিছু দেখে মৃত্যুর সঠিক কারণ এবং মৃত্যু কিভাবে হয়েছে এটা জানাবেন এই পোস্টমর্টমের। এইটা তাদের হচ্ছে ডিউটি, তাদের কর্তব্য। এবং এটা হচ্ছে একটা শুধু মানবিক কর্তব্য, মানে এমনি কর্তব্য নয়, একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, যে কারণে অনেক সময় এই যে কি বলবো হিউম্যান রাইটস কমিশন থেকে অর্ডার হয় একটা পোস্টমর্টম করার জন্য। বেশ, অনেক ধন্যবাদ ডক্টর গুপ্তা আমাদের সঙ্গে, এবং আরও একবার আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আপনি এই বয়সও খুব ইম্পর্টেন্ট অনেক ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করলেন, এবং আমরা আগামী দিনেও কিন্তু আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। দর্শকদের আমরা এটা বলবো, যতদিন ক্ষমতা থাকবে ততদিন করতে পারবো। আপনাদেরকে বলবো আপনারা কেমন লাগছে বলুন, অর্থাৎ আমরা যে অনুষ্ঠান করছি আপনাদের জন্য, নীতি নির্ণয় না দুর্নীতি, নীতি নির্ণয় না দুর্নীতি, সমাজের বিশিষ্ট মানুষজনকে আমরা আনছি, এবং আরজিকর কাণ্ড নিয়ে যে আন্দোলন চলছে, যে আন্দোলন এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত উই নিড, উই ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস বলে শব্দটা আমরা আপনাদের সামনে মানুষ তুলছে স্বতঃস্ফূর্তভাবে। এবং 3টে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা কিন্তু আপনাদের জন্য আজ এই এপিসোড থেকে আপনারা পেলেন। ডক্টর অজয় কুমার গুপ্তা, ফরেন্সিক মেডিসিনের 50 বছর অভিজ্ঞতা, তার পোস্টমর্টম রিপোর্ট অ্যানালিসিস করে আপনাদের কিন্তু জানিয়ে দিলেন যে পোস্টমর্টম দেখি তার কি অ্যানালিসিস, আবার পোস্টমর্টম করা যেত কিনা, তিনি হ্যাপি কিনা, এবং একজন না একাধিকজন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আরও অনেক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আসবেন আমাদের মধ্যে, যারা আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং তাদেরও নেক্সট মুভমেন্ট কি চাইছেন তারা, এই সিস্টেম কিভাবে চেঞ্জ করা যায়, এই দুর্নীতি কোথা থেকে শুরু, কোথায় বা শেষ, তাদের এক্সপিরিয়েন্স কি, আমরা বিভিন্ন পর্ব, বিভিন্ন এপিসোডে তুলে ধরবো। আজ এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়, বাংলার আপন।